আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। অভয়ার বাবার দায়ের করা নতুন এফআইআরের ভিত্তিতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এলাকার মানুষ বেজায় খুশি এবং পাবলিককে খুব মিষ্টি টিষ্টি খাইয়েছে। সেসব ছবি তো আমরা দেখেছি। গতকাল নির্মল ঘোষকে আদালতে তোলার সময় প্রচুর ডিম, জুতো, লাথি এসব খাওয়ানো হয়েছে। তার ছবিও টিভির কল্যাণে প্রচুর দেখা গেল। কিন্তু কথা হচ্ছে, পাবলিকের এই আনন্দ উৎসব কতদিন স্থায়ী হবে? মূল প্রশ্ন যেটা, অর্থাৎ অভয়ার ধর্ষণ ও খুনের মামলার বিচার, এসব ঘটনায় এক পাও কি এগোনো যাবে এরপর? নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়রা কটা দিন জেলের ভাত খাবে এটা নিশ্চিত। কিন্তু এই হত্যা ও ধর্ষণ কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র ও সেই ষড়যন্ত্রের যারা অংশীদার, মহান সিবিআই এর ঐতিহাসিক অকর্মণ্যতা ও অপদার্থতার দরুন সেসব ঘটনার যেসব কুশীলবরা লোকচক্ষুর অন্তরালে থেকে যেতে পারছে, তারা কি বিচারের কাঠগড়ায় উঠবে? প্রশ্নটা এই জন্যই উঠছে, নতুন বিজেপি রাজ্য সরকারের সদিচ্ছা আছে কি নেই, সেটা চেয়ে বড় প্রশ্ন হলো, সিবিআই তদন্তের বাইরে দ্বিতীয় তদন্ত করার আদৌ কোনো এখতিয়ার কি রাজ্য পুলিশের আছে? এই ব্যাপারে আইনি বাধ্যবাধকতা আছে কিনা সেই প্রশ্নের বিচার করব। তবে তার আগে সিবিআই এই কেসের 12টা কিভাবে বাজিয়েছে সেই ইতিহাসের দিকে একবার তাকানো যাক। কলকাতা হাইকোর্ট নিজেই আগের তদন্তে সন্তুষ্ট না হয়ে 2026 সালের গত মে মাসে 3 সদস্যের নতুন সিবিআই এসআইটি তাকে প্রমাণ নষ্ট, ঘটনাকে ছোট করে দেখানো এবং বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। জুন ও আগস্টে আদালত তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ সিবিআই তদন্তে গুরুতর ঘাটতি ছিল, এটি এখন আর কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বিচার বিভাগীয় উদ্বেগও তার সঙ্গে যুক্ত হয়েছে। তবে আদালত এখনও চূড়ান্তভাবে বলেনি যে সিবিআই ইচ্ছাকৃতভাবে অপরাধীদের আড়াল করেছে, কিংবা ইচ্ছাকৃত অপরাধের আড়াল করার কারণটা হচ্ছে ঘুষ খেয়েছে, সেই অভিযোগটা কিন্তু উঠে গেছে। তবে এখনও আদালত সেটা চূড়ান্তভাবে বলেনি। সিবিআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ঠিক কী ধরনের? এই তালিকা দীর্ঘ বললে কম বলা হয়। তদন্তের প্রতিটি পর্যায়ে চূড়ান্ত অপেশাদারিত্ব ও ব্যর্থতার অভিযোগ সাধারণ মানুষ শুধু নয়, স্বয়ং কলকাতা হাইকোর্ট তুলেছে এবং সাদা বাংলায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছে। প্রথমত, 90 দিনের মধ্যে চার্জশিট না দেয়া। সন্দীপ ঘোষ ও তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে প্রমাণ নষ্ট, তদন্তে বিলম্ব, তদন্তকে ভুল পথে চালানোর অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল। কিন্তু গ্রেপ্তারের নির্ধারিত 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় 13ই ডিসেম্বর 2024-এ তারা স্ট্যাটুটরি ডিফল্ট বেল পেয়ে যান। এটি সিবিআইয়ের সবচেয়ে স্পষ্ট আইনগতভাবে প্রমাণিত ব্যর্থতা। এর কারণ কি? সিবিআই নিজেই তাদের বিরুদ্ধে গুরুতর প্রমাণ থাকার দাবি করেছিল। ওই সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এদের বিরুদ্ধে দাবি করেছিল এদের বিরুদ্ধে নাকি গুরুতর প্রমাণ আছে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। অথচ সময় মতো যখন প্রসিকিউশন রিপোর্ট বা চার্জশিট দেওয়ার কথা, সেটাই দিতে পারল না। ফলে অভিযুক্তদের জামিন পাওয়ার অধিকার তৈরি হয়ে গেল। দ্বিতীয়ত, প্রমাণ নষ্টের মামলাকে চূড়ান্ত রূপ না দেয়া। সিবিআই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং, সাক্ষ্য প্রমাণ সেগুলোকে নষ্ট করা এবং বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত শুরু করলেও দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। এর ফলে প্রশ্ন উঠেছে,
যদি তাদের গ্রেপ্তার করার মতো যথেষ্ট প্রমাণ ছিল, তবে সেই প্রমাণ আদালতে অভিযোগপত্রের আকারে পেশ করা হলো না কেন? তৃতীয়ত, তদন্তের অস্বাভাবিক দীর্ঘসূত্রতা। 1 বছর 7 মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হয় কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলে, তদন্ত কবে শেষ হবে? আদালত তদন্তকে অবিলম্বে একটা চূড়ান্ত রূপ দিতে এবং সংগৃহীত উপাদান সিল্ড কভারে জমা দিতে বলেছিল। চতুর্থত, নির্যাতিতার পরিবারকে তদন্তের অগ্রগতি না জানানো। এ ব্যাপারে অভয়ার পরিবার স্বয়ং আদালতে অভিযোগ করেছে। তাদের অভিযোগ, সিবিআই তাদের নিয়মিত মামলার আপডেট দেয়নি, তদন্তের আপডেট দেয়নি। শেষবার যোগাযোগের বহু মাস পরেও তদন্ত কোথায় দাঁড়িয়ে তা তারা জানতেন না। কোনো অভিযোগ পরীক্ষা করা হয়েছে এবং কোন অভিযোগ বাদ দেওয়া হয়েছে সেটাও স্পষ্ট করা হয়নি। সিবিআই অভিযোগটি অস্বীকার করলেও পরিবারের সঙ্গে কার্যকর যোগাযোগের অভাব সংবাদ মাধ্যমে নথিভুক্ত হয়েছে, আদালতও সেটা মেনে নিয়েছে। পঞ্চমত, শেষ পর্যন্ত আদালতকে নতুন এসআইটি গঠন করতে হয়। 2026 সালের মে মাসে হাইকোর্ট 3 সদস্যের একটা নতুন সিবিআই এসআইটিকে বিশেষভাবে পুনর্তদন্তের নির্দেশ দেয়। তদন্তের আওতায় কি আনা হয়েছে? আওতায় আনা হয়েছে সেটাও হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে। নির্যাতিতার শেষবার খাবার খাওয়া থেকে দেহ উদ্ধারের মধ্যবর্তী ঘটনা প্রবাহ সিবিআইকে বার করতে হবে। ক্রাইম সিন ও অন্যান্য প্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে তদন্ত করতে হবে। দেহ দ্রুত সৎকার কেন করা হলো সেটা দেখতে হবে। ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা কেন সিবিআইয়ের তরফ থেকে বারবার করা হয়েছে তার উত্তর দিতে হবে। পরিবারের উত্থাপিত যে সমস্ত নির্দিষ্ট অসঙ্গতি সেগুলো নিয়ে সিবিআইকে উত্তর দিতে হবে। আর বৃহত্তর ষড়যন্ত্র বা এই যে কভার আপ করা, এই কভার আপ করাটা এই সম্পর্কে সিবিআইকে স্পষ্ট বলতে হবে। আগের তদন্ত সম্পূর্ণ সন্তোষজনক হলে একই সংস্থার নতুন এসআইটি দিয়ে এভাবে পুনরায় তদন্তের প্রয়োজন হতো না। অর্থাৎ সিবিআই আগেরবার ফেল করেছে। আমি বলবো শুধু ফেল করা নয়, তারা সিবিআই তদন্তের 12টা বাজিয়ে দিয়েছে। এবার আসি পরিবার ও আইনজীবীদের উত্থাপিত গুরুতর কিন্তু বিচারাধীন অভিযোগগুলো নিয়ে। সিবিআইয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, কলকাতা পুলিশ একজনই অপরাধী, অর্থাৎ সঞ্জয় রায় একমাত্র অপরাধী, এই যে তত্ত্বটা খাড়া করে দিয়েছিল কলকাতা পুলিশ, এই তত্ত্বটাকেই অপরিবর্তিতভাবে গ্রহণ করেছে সিবিআই। পরিবারের অভিযোগ, সিবিআই স্বাধীনভাবে বিকল্প হাইপোথেসিস তৈরি না করে মূলত কলকাতা পুলিশের প্রাথমিক তত্ত্বকেই এগিয়ে নিয়ে যায় যে সঞ্জয় রায় একাই ধর্ষণ ও হত্যা করেছে। যদিও একা এত বড় কাজটা করা সম্ভব কিনা, যেভাবে তার মুখ চেপে ধরেছিল তাতে ভিকটিমের চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, এইগুলো একজনের পক্ষে সম্ভব কিনা এ নিয়ে কোনো গভীর অনুসন্ধান সিবিআই করেনি। সঞ্জয় রায়ের বিরুদ্ধে শক্তিশালী ডিএনএ, সিসিটিভি, ব্লুটুথ, ইয়ারফোন এবং অন্যান্য পরিস্থিতিগত প্রমাণ ছিল এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু সেটা স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ করে না যে অন্য কেউ যুক্ত ছিল না বা কোনো কভার আপ হয়নি। একা একজনই এই কাজটা করেছে এটা তো কোনো প্রমাণ নয়। এই প্রসঙ্গে উঠে এসেছে দ্বিতীয় ব্যক্তির ডিএনএ নিয়ে অস্পষ্টতা। পরিবারের আইনজীবীরা ফরেনসিক ম্যাটেরিয়ালে অন্য ডিএনএ প্রোফাইল থাকার দাবি তুলেছিলেন। সিবিআইয়ের অবস্থান কি ছিল? না, যে দ্বিতীয় ডিএনএ যার সেটা একটা ফিমেল ডিএনএ, এটা ময়না তদন্তের সময় কন্ট্যামিনেশন, মানে সেখানে কন্ট্যামিনেশন হয়ে গেছে, সেখানে এসে গেছে এই ডিএনএ। এটা হাইকোর্ট এটাকে বলেছে বিশেষজ্ঞ বনাম বিশেষজ্ঞের বিরোধ এবং নিরপেক্ষ এক্সপার্ট স্ক্রুটিনির প্রয়োজন হাইকোর্ট বলেছিল। এটা ঠিক যে দ্বিতীয় ডিএনএ মানেই দ্বিতীয় ধর্ষক, একথা প্রমাণিত করা যায় না।
আবার কন্টামিনেশন কথাটা যথেষ্ট বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া চূড়ান্ত ধরে নেওয়াটাও কোনো পেশাদারিত্ব নয়, সেটা উচিত নয়, যেটা করেছে সিবিআই। এই প্রসঙ্গে উঠে আসে সম্ভাব্য গ্যাংরেপ বা একাধিক ব্যক্তির ভূমিকা। সিবিআই খুব ক্যাজুয়ালি দেখেছে বিষয়টা এবং যথেষ্টভাবে পরীক্ষা না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে যে অপরাধী একাধিক ব্যক্তি নয়, একজন, সঞ্জয় রায়। আর পরিবারের বক্তব্য কি? শরীরের আঘাতের ধরন, ঘটনাস্থলের পরিস্থিতি, হাসপাতালের ভেতর প্রবেশ অধিকারের প্রশ্ন, অপরাধের পরবর্তী সংগঠিত আচরণ, এই সব পুরো বিষয়গুলো একক অপরাধীর তত্ত্বের বাইরে গিয়ে পরীক্ষা করা প্রয়োজন ছিল সিবিআইয়ের, যেটা সিবিআই করেনি। সিবিআই আদালতে গ্যাংরেপের প্রমাণ পাওয়া যায়নি বলেছে, কিন্তু গ্যাংরেপ প্রমাণিত হয়নি এবং আর কোনো ব্যক্তির কোনো ভূমিকা ছিল না, এ দুটো কথা তো এক কথা নয়। সিবিআইয়ের চূড়ান্ত ব্যর্থতা মৃত্যুর সঠিক সময় ও ঘটনাক্রম পুনর্গঠনের ঘাটতি নিয়ে। অভিযোগ হয়েছে যে বিষয়গুলির পূর্ণাঙ্গ মিনিট বাই মিনিট, যেটা রিকনস্ট্রাকশন, ঘটনার গঠন পুনর্গঠন, এগুলো প্রকাশ করেনি সিবিআই। নির্যাতিতা কখন শেষবার জীবিত ছিলেন, কখন সেমিনার রুমে যান, কে কে ওই রুমে ওই তলায় ছিলেন, সঞ্জয় রায় কখন ঢোকেন ও বের হন, এই সময় কোনো দরজা বা প্যাসেজ ব্যবহৃত হয়েছিল কি না, দেহ প্রথম কে দেখেছিলেন, খবর পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ কার কার সঙ্গে যোগাযোগ করেছিল, এসবের কিছুরই কোনো সন্তোষজনক উত্তর সিবিআই খুঁজে পায়নি। হাইকোর্ট নতুন এসআইটিকে ডিনার থেকে ক্রিমেশন, অর্থাৎ খাওয়া থেকে একেবারে তাকে দাহ কাজ পর্যন্ত ঘটনাক্রম পরীক্ষা করতে বলার মধ্যেই আগের রিকনস্ট্রাকশন, আগের সিবিআই তদন্ত যে অসম্পূর্ণ ছিল তার প্রমাণ। এর সঙ্গে আছে সিসিটিভি ও ডিজিটাল প্রমাণ নিয়ে পর্যাপ্ত স্বচ্ছতা না থাকা। উঠে আসা প্রশ্নগুলো এই ব্যাপারে কি? হাসপাতালের সমস্ত ক্যামেরার ফুটেজ কি পাওয়া গিয়েছিল? কোনো ফুটেজ কি মিসিং বা ওভার রিটিন হয়েছিল কি? ডিভিআর বা এনভিআর কখন কার কাছ থেকে এবং কোন অবস্থায় বাজেয়াপ্ত হয়? ফুটেজের হ্যাশ ভ্যালু ও চেন অফ কাস্টডি এগুলো কি ঠিকঠাক ছিল? সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল লোকেশান, তার কল ডিটেল, মেসেজিং ও টাওয়ার ডাম্প সম্পূর্ণভাবে মিলিয়ে দেখা হয়েছিল কি? সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট সিল্ড কভারে থাকায় এই প্রশ্নগুলির অধিকাংশের স্বাধীন যাচাই আমরা করতে পারিনি, আমরাও দেখতে পারিনি। ক্রাইম সিন কন্টামিনেশনের দায় কার, সেটা কেন নির্ধারণ করা হয়নি? কেন ওখানে বহু মানুষের যাতায়াত, যথাযথভাবে এলাকা বন্ধ না করা এবং এভিডেন্স প্রিজার্ভেশনে ত্রুটির অভিযোগ প্রথম থেকেই তো রয়েছে। সিবিআই অভিজিৎ মণ্ডলকে টালা থানার, তাকে গ্রেপ্তার করলেও শেষ পর্যন্ত কার নির্দেশে ঘটনাস্থল সুরক্ষিত করা হয়নি? কারা প্রবেশ করেছিল ওই ঘরে? কোনো প্রমাণ হারিয়েছে? সেই ক্ষতি দুর্ঘটনাজনিত না পরিকল্পিত? এসবের পূর্ণাঙ্গ প্রসিকিউটেবল অ্যাকাউন্ট সিবিআই সামনে আনতে পারেনি। সংস্কার কাজ মানে ওই যে ঘর ভেঙে দেয়া, একটা দেয়াল ভেঙে দেয়া, এই সংস্কার কাজ বা ভাঙচুরের সিদ্ধান্ত অত দ্রুত, যেখানে একটা খুন হয়েছে সেখানে কাদের এই সিদ্ধান্ত নিয়েছে, কেন নিয়েছে, এই ব্যাপারটাও খুঁজে না পাওয়া, এটা একটা ভীষণ বড় অপরাধ করেছে সিবিআই। ঘটনার পর সেমিনার রুম সংলগ্ন এলাকায় যে সংস্কার বা ভাঙচুর নিয়ে প্রশ্ন উঠেছিল, অভিযোগ কাজের নির্দেশ কে দিয়েছিলেন, কেন এত দ্রুত কাজ শুরু হয়েছিল, এটা রুটিন ওয়ার্ক না এভিডেন্স ডিস্ট্রাকশনের অংশ, টেন্ডার বা ওয়ার্ক অর্ডার সেটা কি হয়েছিল, অনুমোদনের নথি কি বলছে, সব কোনো কিচ্ছু সিবিআই জনসমক্ষে বা চার্জশিটে এগুলো কোনোটাই প্রতিষ্ঠিত করেনি। দেহ দ্রুত সৎকারের সম্ভাব্য ষড়যন্ত্র, এটা হচ্ছে তদন্তে ঘাটতি।
পরিবারের অভিযোগ তাদের ইচ্ছার বিরুদ্ধে বা চাপ সৃষ্টি করে দ্রুত দাহ সম্পন্ন করা হয়েছিল, এমনকি তারা সই পর্যন্ত করেননি। এতে দ্বিতীয় ময়না তদন্তের সম্ভাবনা নষ্ট হয়। আর এখানে মূল প্রশ্নটা ওঠে, শ্মশানে কারা উপস্থিত ছিলেন এবং দাহের যে সিরিয়াল নাম্বার ছিল সেটা কি এগিয়ে দেওয়া হয়েছিল? এখন তো প্রমাণ হয়ে গেছে। কেন এগিয়ে দেওয়া হয়েছিল? কাদের কথা এগিয়ে দেওয়া হয়েছিল? কোনো রাজনৈতিক বা প্রশাসনিক নির্দেশ ছিল কি? দ্বিতীয় পোস্টমর্টেমের প্রশ্ন কি উঠেছিল? এবং আরও একটা বড় কথা, যে এই কেসে সূর্যাস্তের পর কোনো রকম পোস্টমর্টেম করা কথা নয়। কেন করা হয়েছিল? পরিবারকে কেন তাড়া দেওয়া হয়েছিল? এই বিষয়ে 2026 সালের আগস্টে নতুন এফআইআর ও পৃথক তদন্ত শুরু করেছেন শুভেন্দু অধিকারীর কথায়, মুখ্যমন্ত্রীর কথায় সেটা শুরু হয়েছে। সেটাই দেখায় যে সিবিআই তদন্তে বিষয়টির নিষ্পত্তির ধারে কাছে পৌঁছানো যায়নি। ময়না তদন্তের অসঙ্গতিগুলো যথেষ্ট অনুসন্ধান করা হয়নি। পরিবার ও আন্দোলনকারীদের প্রশ্ন ছিল পোস্টমর্টেমের সময় ও পদ্ধতি, যেটা বললাম রাত্রে হয়েছে, ভিডিওগ্রাফি সম্পূর্ণ ছিল কিনা, ইনজুরি চার্টের ব্যাখ্যাটা কি সে সম্পর্কে কিছু বলা হয়েছিল কিনা, ভিসেরা ও বায়োলজিক্যাল স্যাম্পেল সংগ্রহ ও সংরক্ষণ ঠিকঠাক হয়েছে কিনা, সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা কি ছিল, সেকেন্ড ওপিনিয়ন নেওয়া হয়েছিল কি না, এর কোনোটাই সিবিআই দেখেনি। তবে ওই যে 151 গ্রাম বীর্য পাওয়া গিয়েছিল, এই বহুল প্রচারিত দাবিটিরও নির্ভরযোগ্য ফরেনসিক কোনো ভিত্তি নেই। নথিতে ওজনটা অন্য অ্যানাটমিক্যাল বা মেডিকেল মেজারমেন্ট হিসেবে ব্যাখ্যাত হয়েছে। ওই মেপে করা হয়নি 151 গ্রাম বীর্য। ফলে এটি দিয়ে গ্যাংরেপ প্রমাণ করা ঠিক নয় যে কতটা কি হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এই ব্যাপারগুলো দেখা হলো না? সন্দীপ ঘোষের সম্ভাব্য মোটিভ ও বৃহত্তর যোগসূত্র, সেটার অনুসন্ধান অসম্পূর্ণ। সিবিআই আরজি করের আর্থিক দুর্নীতির আলাদা তদন্ত করেছে, কিন্তু পরিবার যে প্রশ্ন তুলেছে হত্যাকাণ্ডের সঙ্গে হাসপাতালের দুর্নীতি, থ্রেট কালচার, বেআইনি চক্র বা নির্যাতিতার জানা কোনো তথ্যের যোগ ছিল কিনা, তারও কোনো সন্তোষজনক উত্তর সিবিআইয়ের রিপোর্টে নেই। দুর্নীতির অস্তিত্ব নিজে থেকেই হত্যার মোটিভ প্রমাণ করে না, কিন্তু সম্ভাব্য সংযোগ পরীক্ষা করাটা তদন্তকারীর অবশ্য কর্তব্য। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায় নির্ধারণ না করা, এটাও বড় একটা অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে হাসপাতাল প্রশাসন, সংশ্লিষ্ট চিকিৎসক, পুলিশ কর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং শ্মশান সংক্রান্ত ব্যক্তিদের ভূমিকা আলাদা করে নির্ধারণ করা উচিত ছিল, সেটাও করা হয়নি। কাউকে জিজ্ঞাসাবাদ করা আর তার ভূমিকা কার্যকরভাবে তদন্ত করে আদালতে সিদ্ধান্ত পেশ করা এক বিষয় নয়। পলিগ্রাফ ও সাইকোলজিক্যাল টেস্ট নির্ভরতা, মনে রাখতে হবে এটা করোবরেশনের অভাব। কেন? কারণ বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু পলিগ্রাফ ফল ভারতীয় আদালতে নিজে থেকে কোনো এভিডেন্স নয়, সাক্ষ্য নয়, প্রমাণ নয়, তার সূত্র ধরে নতুন ফিজিক্যাল এভিডেন্স খুঁজতে হয়। সেটা পাওয়া গিয়েছিল কিনা সিবিআইয়ের কথায় তার কোনো প্রমাণ নেই। কন্ট্রাডিকশন যাচাই হয়েছিল কিনা, তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছিল, এসবও স্পষ্ট নয়। সুতরাং বৃহত্তর ষড়যন্ত্র কথাটি সিবিআই শুধু বারবার বলেছে, কিন্তু ফলে কিচ্ছু দেখাতে পারেনি। সিবিআই দীর্ঘদিন ধরে আদালতে জানিয়েছে যে লার্জার কনস্পিরেসি এবং কভার আপ তদন্ত করা হচ্ছে, কিন্তু তদন্তের ফল, চার্জশিট, ক্লোজার রিপোর্ট বা নির্দিষ্ট ফাইন্ডিং সেইগুলো না আসায় অভিযোগ উঠেছে এটা শুধু সময় নেওয়ার ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, আরও সময় নষ্ট করার ঢাল। তদন্তের নথি সিল্ড কভারে রাখায় জবাবদিহিতার অভাবও দেখা যাচ্ছে। সংবেদনশীল তদন্তে গোপনীয়তা দরকার, এটা মান্য করা যায় এটা, কিন্তু অতিরিক্ত সিল্ড কভার প্রক্রিয়ায়
পরিবার কিচ্ছু জানতে পারছে না কোথায় কি হয়েছে। ভুল ফরেনসিক ইন্টারপ্রিটেশন চ্যালেঞ্জ করা কঠিন হয় এরকম ক্ষেত্রে। তদন্তের অগ্রগতি স্বাধীনভাবে যাচাই করা যায় না। এবার আসি, যে অভিযোগগুলো উঠেছে কিন্তু এখনও প্রমাণিত নয় সেই সম্পর্কে, এবং এখানেই উঠে এসেছে যে সিবিআই কেন এইরকম একটা যা খুশি তাই তদন্ত করলো, এত ভয়ঙ্কর একটা ব্যাপার। সিবিআই বলা হচ্ছে যে সিবিআই প্রকৃত অপরাধীদের নাম জানে, কিন্তু রাজনৈতিক নির্দেশে চেপে গিয়েছিল। এই অভিযোগ ভিকটিমের বাবা ও মায়ের। সিবিআই ইচ্ছাকৃতভাবে ডিএনএ এভিডেন্স বদলে দিয়েছে, এই অভিযোগ উঠেছে। সিবিআই অফিসাররা ঘুষ নিয়েছে, এই অভিযোগও লিখিতভাবে উঠেছে, এবং কেন্দ্রীয় সরকারকে তদন্ত করবার জন্য লিখেছে ভিকটিমের বাবা নিজে। কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে কথা উঠেছে যে গোপন একটা সমঝোতায় তদন্ত বন্ধ হয়েছে। এই বন্ধ হওয়ার কারণ হচ্ছে বিনীত গোয়েল এবং যে সিবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত তাদের এক ব্যাচের আইপিএস অফিসার ছিলেন, তিনিও মহিলা। তিনি সীমা পাহুজা নন। ওর নামটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, পরে মনে এলে বলে দেবো। তো এদের দুজন একই ব্যাচের বলে এখানে ঠিকমতো তদন্ত হয়নি। সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে মামলাটা সফলভাবে প্রমাণ করলেও বৃহত্তর ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট, দেহ দ্রুত দাহ এবং সম্ভাব্য অন্য অংশগ্রহণকারীদের তদন্তে ভয়াবহ দীর্ঘসূত্রতা ও ব্যর্থতা দেখিয়েছে। সেই ব্যর্থতা এতটাই গুরুতর যে হাইকোর্টকে নতুন এসআইটি দিয়ে পুনর্তদন্তের নির্দেশ দিতে হয়েছে। হ্যাঁ, এখানটায় যার কথা বলছিলাম, যে সম্পত মিনা, ওই ভদ্রমহিলা 1994 ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইপিএস, তিনি এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আর দ্বিতীয় জন যিনি ছিলেন দায়িত্বে, তার নাম হচ্ছে সীমা পাহুজা, ইনি সিবিআই নিজস্ব কর্মকর্তা। এবং এরা বলা হচ্ছে এদের বিরুদ্ধে, বিশেষ করে সীমা পাহুজার বিরুদ্ধে একদম ঘুষ নিয়ে তদন্তকে ঝুলিয়ে দেওয়ার, তদন্তকে শেষ করার অভিযোগ উঠেছে। তো এই হচ্ছে পুরো আজকে সিবিআই যে জায়গায় নিয়ে গিয়ে ফেলেছে। মে মাসে নতুন এসআইটি হয়েছে, 3 মাস হয়ে গেছে। মে, জুন, জুলাই, আগস্ট চলছে, 4র্থ মাস চলছে। এই 4 মাসে কতটুকু কি হয়েছে সেটাও আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বলছেন যে তোমাকে আমরা ভুলিনি, যে অভয়া এই যে বলছে, এই ব্যাপারটা নিয়ে আমাদের এখন একটা চিন্তা করতে হবে যে এখানে আদৌ কিছু করা যাবে কি না, কারণ আদৌ কিছু করবার কোনো উপায় এখানে নেই।